কথায় আছে দাঁত থাকতে কেউ দাঁতের মনও দেয় না, কিন্তু আপনি যাতে সেই ভুলটা না করে আপনার দাঁত থাকতেই দাঁতের যত্ন নেন এবং সে ব্যাপারে পরামর্শ যেগুলো রয়েছে সেগুলো আপনাদের কাছে পৌঁছে দিতেই আজকে আমরা কথা বলবো। এবং এই আলোচনায় আমার সাথে থাকবেন দন্ত চিকিৎসক ডক্টর দোলন চাপা দাশগুপ্ত। প্রথমেই আপনাকে এস নিউজে স্বাগত। এই যে শুরু করলাম দাঁতের যত্ন, বা শুরুটা একটু মজার ছলে করলাম ঠিকই, কিন্তু যে অংশটা নিয়ে আমরা কথা বলবো, যে দাঁত নিয়ে যথেষ্ট ইম্পর্টেন্ট একটা পার্ট আমাদের। তো এই দাঁতের যত্ন বলতে অ্যাজ এ ডক্টর আপনি কোন পয়েন্টটাকে ফার্স্টেই তুলে ধরবেন যদি জিজ্ঞেস করি? সবার আগে তুলে ধরবো একটাই কথা, যে দাঁতের সমস্যা থাকুক না থাকুক, ওই যে আপনার কথাটা দিয়েই, যে দাঁত থাকতে দাঁতের মর্মটা বুঝলে সব থেকে ভালো হয়। মানে রেগুলার ব্রাশ করা, ওরাল হাইজিন, মুখের সুস্বাস্থ্য মেনটেন করা, এইটা খুব করার দরকার। কিভাবে করব? ধরুন আমার কোনো রোগ নেই, আমার কোনো মুখে ক্যাভিটিও নেই, কিচ্ছু নেই, কোনো ইনফেকশান নেই মুখে, তা সত্ত্বেও কিন্তু আমাকে রেগুলার ব্রাশ করতে হবে, মেনটেন করতে হবে। কেন? মুখের ভেতরটায় যেহেতু আমরা খাবার খাই, আর মুখের ভেতরটা একটা ক্লোজ জায়গা, প্রচুর ব্যাকটেরিয়া থাকে। তো সেইটার কাউন্টটা কম রাখতে হবে, তাতে মাড়ির স্বাস্থ্যও ভালো থাকবে, দাঁতের কন্ডিশনও ভালো থাকবে। কিভাবে কাউন্টটা কম রাখবো, ব্যাকটেরিয়াল কাউন্ট? সেটা হচ্ছে, ধরুন আমি একটা চা বিস্কিটও খেলাম, তারপরেও যদি আমি মুখটা কুলি করে নিই, তাহলে কি দাঁতের ফাঁকে, মানে আপনারা যদি খেয়াল করেন, দাঁতটা কিন্তু পুরো ফ্ল্যাট সারফেস নয়, অনেক উঁচু নিচু খাঁজ এ সমস্ত আছে, সেখানে ফুড পার্টিকেলগুলো আটকে যায়। আটকে গেলেই সেখানে কি হবে, একটা খাবার একটা জায়গায় জমছে, মানে আপনি ভাবুন আপনার বাড়িতে কোথাও একটা পচা খাবার জমছে, মানে সেখানে ব্যাকটেরিয়া হবে, মুখের ভেতরটাও তাই। তো ইমিডিয়েটলি যদি ওটা আমরা কুলি করে বার করে দিই, মানে ইভেন একটা চা বিস্কিট খাওয়ার পরেও, তাহলে কিন্তু আমার অনেকটা কাজ সারা হয়ে গেল। তারপরে গুরুত্ব হচ্ছে ব্রাশ, ভীষণ ইম্পর্ট্যান্ট। এত চারিদিকে ব্রাশের অ্যাড, পেস্টের অ্যাড, অতটাও দরকার নেই। মানে কোন পেস্ট আমরা খুব কমনলি ফেস করি, কোন পেস্টটা ইউজ করব। পেস্টের রোল কিন্তু সেকেন্ডারি, যদি না কোনো মেডিকেটেড পেস্ট আমার পার্টিকুলার কন্ডিশনে দরকার হয়। যে কোনো নর্মাল পেস্ট ইউজ করে ব্রাশটা হচ্ছে বেশি ইম্পর্ট্যান্ট। একটা ব্রাশ যেটাতে আপনি কমফোর্টেবল, খুব বেশি হার্ড নয়, সেটা দিয়ে সবথেকে বেশি জরুরি হচ্ছে দিনে 2বার ব্রাশ করা। কেউ যদি ভাবে আমি দিনে একবারই ব্রাশ করব, তাহলে কিন্তু তার রাতে শুতে যাওয়ার আগে ব্রাশ করা উচিত। মানে প্রায়োরিটি অনুযায়ী বলছি, মানে কোনটা বেশি জরুরি রাতে শুতে যাওয়ার আগে। সকালবেলাটা উঠে মুখ ফ্রেশ রাখার জন্য সবারই আমাদের প্রথমেই উঠে আমরা আগে ব্রাশ করতে যাই, কিন্তু বেশি দরকার কিন্তু রাত্রে, মানে যা খেলাম মুখে সারা রাত জমতে দেওয়া যাবে না, রাতে ব্রাশ করতে হবে। আর অবশ্যই সকালে যদি উঠে সকালেও করতে পারি, বা সকালে ব্রেকফাস্টের পরও করতে পারি, এটাই কিন্তু শিডিউল। এবং যত্ন করে ব্রাশ করলে দাঁতের স্বাস্থ্য ভালো থাকা উচিত, কারণ ওই যে বললাম ব্যাকটেরিয়াল কাউন্ট। আর এই ব্রাশিং নিয়ে অনেক ধরনের সমস্যা আমাদের মধ্যে আছে। কেউ ভাবে অনেক বেশি, মানে ওই অতিরিক্ত পজিটিভনেস, যে বেশি করি, বেশিভাবে দাঁত মাজি, এই প্রবলেমগুলো থাকে। যে প্রপার নিয়মে দাঁত মাজা বা যে ব্রাশিংটা, এটা অনেকেই জানেন না। তো সেটা আপনার কাছে একটুখানি প্র্যাকটিক্যালি এবং সাথে আপনার মুখে একটুখানি শোনার চেষ্টা করবো বা দেখার চেষ্টা করবো। অবশ্যই। দাঁতের আমাদের ওপরে যে লেয়ারটা থাকে না, এনামেল, সেটা এমনিতে কিন্তু খুব শক্ত, মানে বলা হয় শরীরের মধ্যে সব থেকে শক্ত, ইভেন হাড়ের থেকেও শক্ত ওটা। কিন্তু কন্টিনিউয়াসলি যদি ফোর্সফুলি ব্রাশ করা হয় না, অনেকেই আসে ওই ব্রাশিংয়ের জন্য একটা টিপিক্যাল মাড়ি আর দাঁতের জাংশনে একটা এনামেল নষ্ট হয়। ওটা কিন্তু প্রপার ওই ওভার ব্রাশিং বা খুব হার্ড ব্রাশ ইউজ করার জন্য নয়, মানে দাঁত মাজা আর বাসন মাজা যে একটা, সেটা বুঝতে হবে আর কি। হ্যাঁ, তো যে কোনো মিডিয়াম ব্রাশ ইউজ করা। কারো যদি বেশি মাড়ির অসুবিধা থাকে, মাড়ি থেকে রক্ত পড়ে, সবগুলো থাকে, শুরুর দিকে তার নরম ব্রাশ ইউজ করা, মানে যেগুলো সেন্সিটিভ টুথব্রাশ বা সফট টুথব্রাশ, সেগুলো ইউজ করা। আর বেসিক্যালি হচ্ছে ব্রাশ সিলেকশনের থেকেও বড় হচ্ছে ব্রাশের টেকনিকটা। কোনোভাবেই ব্রাশ নিয়ে ঘস করে ঘষা যাবে না, আর ব্রাশ নিয়ে এমনভাবে ব্রাশ করা যাবে না যে মাড়িতে আঘাত লেগে গেল। এইবার দাঁতের যে স্ট্রাকচার, তার এক এক জায়গার স্ট্রেংথ একরকম, সেই জন্য আমাদের ব্রাশিংয়ের ডিরেকশনটা মনে রাখতে হবে। ওপরের দাঁত নিচের দাঁত আলাদা করব। যখনই করব, আমার ব্রাশ চালনার আমার ডিরেকশনটা হচ্ছে আমি মাড়ির দিক থেকে দাঁতের দিকে। আমি একটা মডেল দিয়ে বোঝালে আপনি ভালো বুঝতে পারবেন। এটা ধরুন আমার ওপরের দাঁত, আমি যদি এভাবে ব্রাশ করি, তাহলে আমার দাঁতের ব্রাশের ডিরেকশনটা হবে এইভাবে অ্যাঙ্গেল করে ধরে নিচের দিকে। মানে আমি ওই যে বললাম, মুখের যে পজিশনেই ব্রাশটা থাকুক না কেন, মানে ডিরেকশনটা হচ্ছে এইভাবে মাড়ি থেকে দাঁতের দিকে। ঠিক আছে? বেশিরভাগই কিন্তু আমরা করি ওপরের দাঁত নিচের দাঁত এইভাবে ঘষে, ওতে কিন্তু মাড়িতেও অনেক সময় আঘাত লাগে। হ্যাঁ, সেটা করা যাবে না। নিচের দাঁত হলে কি করব, এইভাবে। ঠিক আছে? হয়তো ইনিশিয়ালি মনে হবে আমি
সেকেন্ডে শেষ করে ফেলি, এতে সময় বেশি লাগছে। একবার এটা প্র্যাকটিস করে ফেলে পারলে কিন্তু আর ততটা বেশি সময় লাগে না। আর অবশ্যই যে সারফেসটা দাঁতের যে জায়গাটা দিয়ে আমরা চিবোই সেটার ওপরটা এইভাবে ঘষবো। আর অবশ্যই ভেতরের সারফেসটাও করতে হবে। আমরা বাইরেটা করি, অনেক সময় ভেতরটা করি না। ভেতরের ডিরেকশনটাও কিন্তু তাই, এইভাবে মাড়ির থেকে দাঁতের দিকে, মাড়ির থেকে দাঁতের দিকে, ঠিক আছে? ওপর হলে এইভাবে মাড়ির থেকে দাঁতের দিকে ভেতরটা, এই ডিরেকশনে ব্রাশ করলে কোনো দিন আপনার দাঁতের এলোমেলো ওভার ব্রাশিংয়ের জন্য নষ্ট হবে না, বা মাড়িতেও কখনো আঘাত লাগবে না। এইটাই মানে এটা জানাটা প্রচণ্ড ইম্পর্টেন্ট, কারণ আমরা ব্রাশ, টুথপেস্ট, টুথব্রাশ এগুলো নিয়ে বেশি ভেবে ফেলি, কিন্তু টেকনিকটা কি আমরা সঠিক অবলম্বন করছি কিনা সেটার ব্যাপারেই খেয়াল থাকে না। এরপরেই যেটা আপনি প্রথম পার্টেই উল্লেখ করেছিলেন যে মুখ ধোয়ার ব্যাপারটা, এই আলস্যটা কিন্তু দেখা যায় আমাদের ক্ষেত্রেও, দেখা যায় রাস্তায় কিছু খেলাম, কিছু খাবার, তারপরে আর মুখ কেন ধোবো, একটু জল খেয়ে নিই। এইটা কি একটা কোথাও গিয়ে আমাদের ক্ষতি করছে, সেটার ব্যাপারে একটু বলুন। অবশ্যই ক্ষতি করছে। ওই যে বললাম, মানে আপনি মুখে, যেহেতু মুখে অনেক উঁচু নিচু জায়গা আছে, সেখানে খাবার জমতে দিচ্ছেন মানেই ওটা যতক্ষণ মুখে থাকবে ওই খাবারটা ওই জায়গাটায় লোকালি একটা অ্যাসিড তৈরি করে, ঠিক আছে? ওই অ্যাসিডটা আমাদের এনামেলটাকে নষ্ট করে। এবার যত বেশিক্ষণ ওই অ্যাসিডটা তৈরি হবে, থাকবে, নষ্ট হবে। আরেকটা হচ্ছে, হয়তো আপনি এরকম দীর্ঘদিন করতে করতে ওই খাবারটা ওখানে পার্মানেন্ট জমে, যেটাকে আমরা বলি না দাঁতে পাথর পড়েছে, হয়েছে ভালো করে ব্রাশ না করার জন্য, সেইগুলো হলে তো সেটার উপরে আরও বেশি ব্যাকটেরিয়া হবে, হলেই আমাদের এই মানে ক্যাভিটি, এই জিনিসগুলো বেশি হবে। আরেকটা জিনিস যেটা করা উচিত সেটা হচ্ছে, কারো কারো ক্ষেত্রে দেখবেন বেসিক্যালি আমাদের যখন একটু বয়স বাড়ে, দাঁত আগের মতো আর দাঁতের পাশের দাঁতের সাথে টাইট কন্ট্যাক্ট থাকে না, একটু লুজ হয়। তো সেই জায়গাগুলোতেও কিন্তু খাবার জমে, এবং সেক্ষেত্রে ওই ডেন্টাল ফ্লস কিন্তু এখন এমনি দোকানেও কিনতে পাওয়া যায়, এমন না যে আপনাকে প্রেসক্রিপশন নিয়ে কিনতে হবে। ওই ফ্লসটা নিয়ে কোনো একজন ডাক্তারবাবুকে দেখিয়ে নাও যে কীভাবে এটা ইউজ করবো। ওটা দুটো দাঁতের মাঝখানে, ওই ডেন্টাল ফ্লস যেটা সুতোর মতো, দুটো দাঁতের মাঝখানের খাবারটা বের করে দিলে ওটা কিন্তু ওই জায়গাটাও পরিষ্কার থাকে। সেটা অনেক সময় কিন্তু ব্রাশিংয়ে যথেষ্ট হয় না। এরপরেই যেটা মানে আমার মাথায় আছে সেটা হচ্ছে, আমাদের অনেকেরই অভ্যেসটা আছে, যেটা কী করি, খাবার পরে অনেক সময় দাঁতে খাবার আটকে যায়, যাদের একটু দাঁতে গ্যাপ রয়েছে বা নর্মাল দাঁতের ক্ষেত্রেও খাবার আটকে যাবার একটা প্রবণতা থাকে। তো সেই জায়গায় আমরা কী ইউজ করি, টুথপিক একটা ইউজ করার ব্যাপার থাকে। তো সেটা কি দাঁতের কোনো ক্ষতি করছে, আপনি যদি বলেন। দেখুন, এবার আপনি যদি আমাকে টুথপিক ইউজ করতে বলেন, আমি আয়নার সামনে দাঁড়িয়ে আমি ওটা ঠিকঠাক ইউজ করতে পারবো, কারণ আমি ওই জায়গাটার অ্যানাটমিটা, ওই জায়গাটার স্ট্রাকচারটা পুরোটা জানি। অপটু হাতে কিন্তু ওটা অনেক সময়, ধরুন এই টুথপিক দিয়ে খাবার বার করতে গিয়ে তারপর দেখা গেলাম খাবার তো বেরিয়ে গেল, মাড়িটা ফুলে গেল, কারণ মাড়িতে খোঁচা লেগে গেল। সেই জন্যই কিন্তু ওই ফ্লস ইউজ করা উচিত, বা মেডিকেলি অ্যাপ্রুভড কিছু ওরকম ক্লিনিং ডিভাইস পাওয়া যায়। ডেন্টাল ফ্লসটা হচ্ছে সুতোর মতো, ওই রকম যাদের আবার একটু গ্যাপ বেশি তাদের জন্য এক ধরনের ওই বটল পরিষ্কার করার ব্রাশ হয় না বাচ্চাদের, ওরকম দেখতে ব্রাশ পাওয়া যায়। যাদের ধরুন দুটো দাঁতের মাঝখানে গ্যাপটা একটু বেশি, ফ্লসের তুলনায় বেশি, সেই ব্রাশ দিয়ে, মানে এরকম মেডিকেল গ্রেডেড কিছু কিছু জিনিস পাওয়া যায় যেগুলো দিয়ে দুটো দাঁতের মাঝখানে জমে থাকা খাবার পরিষ্কার করা যায়। শুধুমাত্র সেগুলো দিয়েও ইউজ করা উচিত। আপনি তো টুথপিকের কথা বলছেন, আগেকার দিনে ওটা সেফটিপিন দিয়েও হতো, এবং মাড়ির কিন্তু ওটাতে ক্ষতি হওয়ার চান্স থাকে, মানে ওটা লাকের ব্যাপার। আপনি মাড়ি ড্যামেজ না করে ফেলতে পারলে ভালো, নালে লেগে গেলে ওটার থেকে আবার ইনফেকশন আর কি। বাচ্চাদের দিকটা একটুখানি আসার চেষ্টা করব, যেখানেই আমরা যে ডেন্টাল হেলথের কথা বলছি, সেখানে বাবা মাদের একটা ভূমিকা তো থাকেই। ছোটোবেলা থেকে সেই হ্যাবিটগুলো তো বাবা মারাই তৈরি করে। তো সেখানে গার্জেনরা কীরকম ভূমিকা রাখবে, যাতে ছেলেমেয়েরা একটা গুড হেলথ যেমন বজায় রাখবে, তেমনভাবে গুড ডেন্টাল হেলথটাও যাতে বজায় রাখতে পারে। একদম, এটা ওই যে চ্যারিটি বিগিনস অ্যাট হোম, মানে আমি ধরুন আমার ছেলেকে বলছি তোমার কিন্তু খেয়ে দিয়ে উঠে ব্রাশ করা উচিত, সেটা যতটা এফেক্টিভ, রাত্রিবেলা খেয়ে উঠে ও দেখছে আমি ব্রাশ করছি, সেটা কিন্তু অনেক বেশি এফেক্টিভ। ও জানবে যে এটাই হ্যাবিট। বাচ্চারা কার থেকে শেখে? আমাদের দেখেই শেখে। ও দেখছে বাবা মা রোজ রাত্রিবেলা ব্রাশ করছে, সকালবেলা উঠে ব্রাশ করছে, তার মানে এটাই নিয়ম, যেমন জামা কাপড় পরতে হয়, স্নান করতে হয়, এটাই নিয়ম। সুতরাং ওইভাবে মানে স্বভাবটা ওদের মধ্যে আনতে হবে। আর হচ্ছে একটু আধটু এডুকেশন আর কি, এখন তো অনেক স্কুলেও ডেন্টাল ক্যাম্প হয়, মানে মুখের স্বাস্থ্য বোঝানোর জন্য, সেইগুলো করা বা নিজে থেকে একটু বলা, আর একটা রেগুলার চেক আপ। সেখানে ডাক্তারবাবুরাও বলে দিলেন চকলেট তো বাচ্চারা খাবেই, তাকে এইভাবে বলা যে তুমি বরং আরেকটা চকলেট পাবে যদি চকলেট খাওয়ার পর ভালো করে ব্রাশ করে দেখাতে পারো যে এক কণাও চকলেট দাঁতে লেগে নেই। যেই মুহূর্তে আপনি ওটা জমতে দিচ্ছেন না, সেক্ষেত্রে চকলেট ওভার ইটিংয়ের থেকে তার ওবেসিটি হতে পারে, ক্যাভিটি কিন্তু হবে না। মানে মূল উদ্দেশ্যটা হচ্ছে আমাকে ওটা জমতে দেওয়া যাবে না দাঁতের ফাঁকে, এটাই।
আমরা খাবার, লাইফস্টাইল, ফুড হ্যাবিট এগুলো নিয়ে তো কথা বলি, কিন্তু দাঁতের ক্ষেত্রে দাঁতকে ভালো রাখতে নানা রকম মানে খাবারেরও তো একটা ভূমিকা রয়েছে। সেই ফুড হ্যাবিটগুলোর কথা যদি একটু বলেন। দেখুন, এখন আমাদের দাঁতের ক্যাভিটি এত বেশি কেন হয়েছে? কারণ আগেরকারে আমাদের ফাইব্রাস ফুড অনেক বেশি ছিল। এখন আমরা অত ফাইব্রাস ফুড খাই না। মানে ডাটা, ব্রাশ, এগুলো তো মানে ডাটা বলুন বা আপনার আখ, এই ধরনের যে ফাইব্রাস ফুড চিবিয়ে বা শক্ত খাবার চিবিয়ে খাওয়ার থেকে বাচ্চারা দেখবেন, ইভেন আমরাও আমাদের ডায়েটিংয়ে এখন পুরোটাই সফট ফুড ঢুকে গেছে, যেটা বেশি চিবোনোর এফোর্ট নেই আর কি। হ্যাঁ, তো সেক্ষেত্রে সেটা তো একটা আমাদের লাইফস্টাইল চেঞ্জ হয়েছে, সেটা মেনে নিতেই হবে। তার মধ্যে যতটা ফাইব্রাস ফুড নিজেরা খাওয়া যায়, বাচ্চাদের খাওয়ানো যায়, সেটা দেখতে হবে। প্লাস হচ্ছে একটু যাতে দাঁতের জন্য খুব দরকারি হচ্ছে ভিটামিন আর কি। হ্যাঁ, ক্যালসিয়াম যখন দাঁত তৈরি হয়ে যায় তারপর আর ক্যালসিয়াম খেলে দাঁত ভালো আর কিছু নেই। মানে বাচ্চাদের দাঁত ভালো করতে গেলে মাকে ক্যালসিয়াম খেতে হবে আর কি। মানে বাচ্চাকে জন্মানোর পর আর ক্যালসিয়াম খেয়ে তার দাঁতের খুব একটা ইমপ্রুভ হবে না, কিন্তু হ্যাঁ কিছু কিছু ভিটামিন, সুষম আহার যেটাকে বলে, সেটার অবশ্যই দরকার আছে। তার সাথে একটু ফাইব্রাস ফুড খাওয়া, স্টিকি ফুড খেলে পরিষ্কার রাখা, এইগুলোই। আর খুব একটা কিন্তু মানে ওই ফুড কোয়ালিটির সাথে আর খুব একটা দাঁতের রিলেশন সেরকম কিছু নেই আর কি। আজকে আমরা দাঁতের যত্ন নিয়ে কথা বলছি, কিন্তু আপনাকে যেহেতু আজকে পেয়েছি, আমার একটা প্রশ্ন করতে খুব ইচ্ছে করছে যে আমাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে যে দাঁতে, আমরা অনেকেই শুনতে পাই যে দাঁতে পোকা হয়েছে তাই দাঁতটা তুলতে হলো। তো এই দাঁতে পোকা, এটা অ্যাকচুয়ালি সায়েন্টিফিক্যালি আসলে কি, এবং একই সাথে কি, এবং তার সঙ্গে এর থেকে আমরা কিভাবে বিরত থাকবো, কিভাবে দাঁতকে ভালো রাখবো, আগে থেকেই কিভাবে প্রিভেন্টিভ ইনিশিয়েটিভগুলো নেব, সেটা একটু যদি বলে দেন। ডেফিনেটলি প্রথমেই বলি যে দাঁতে পোকাটা একদমই মানে ওটা হয়তো একসময় যাতে ভয় দেখানোর জন্য বলা হতো দাঁতে পোকা, কিন্তু কোনোই কিলবিল করছে নড়ে পোকা এরকম হয় না। ক্যাভিটিটা পুরোটাই হচ্ছে একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন এবং দাঁতের এনামেল ড্যামেজ। এনামেল ড্যামেজটা কী করে হয়? ওই যে বললাম, ফুড পার্টিকেল ওখানে জমলেই, একটা খাবার জমে আছে মুখের মধ্যে মানে ওইখানটাতে খাবারটার পচন হচ্ছে, হয়ে ওখানটাতে অ্যাসিড তৈরি হচ্ছে। ওই অ্যাসিডটা এনামেলের গায়ে ক্যাভিটি তৈরি করে, এবার তার উপর আবার ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়। ঠিক আছে, তো এটাই হচ্ছে কেরিস বলুন, ক্যাভিটি বলুন, সায়েন্টিফিক টার্ম হচ্ছে কেরিস, ক্যাভিটি। দাঁতে পোকা একদমই নয়, নর্মাল আমাদের বলা উচিত ক্যাভিটি বা দাঁতে ক্ষয় হয়েছে বা দাঁতে গর্ত হয়েছে আর কি। এইটাই মানে পুরোপুরি এটা কিন্তু একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন, আর ওই যেটা বললাম অ্যাসিড থেকে এনামেল খানিকটা নষ্ট হওয়া, এটাই। এবার এটাকে প্রিভেন্ট করার একটাই উপায়, সেটা হচ্ছে ওই প্রিভেনশন একটাই, সেটা হচ্ছে আমি দাঁতের যত্ন নেব, আমি খাবার জমতে দেব না। এবার কারো তার লালার হয়তো কোয়ালিটি বা গুণগতভাবে লালাটা একটু বেশি ঠিক, তারপর জেনেটিক্যালি কারো হয়তো একটু ক্যাভিটি হওয়ার টেন্ডেন্সি বেশি থাকে, তাদের ক্ষেত্রে আরও বেশি যত্নবান হতে হবে। আর আমরা ক্যাভিটি হয়েছে বুঝতে পারি কখন? মানে একজন সাধারণ মানুষ হিসাবে আমি কখন বুঝবো? যখন দেখবো আইদার আমি আয়নায় হাঁ করে দেখবো একটা বড় কালো গর্ত, অথবা খাবার জমছে। এবার ওই স্টেজে গেলে ট্রিটমেন্টটা অনেকটা বড় আকার ধারণ করে। সেই জন্য কিন্তু প্রিভেনশনের আরও একটা উপায় হচ্ছে যে বছরে একবার করে, আমার হয়তো কোনো দাঁতের সমস্যা নেই, তাহলেও বছরে একবার করে চেক আপ করানো। কারণ যে জায়গাটা আপনি খালি মুখে দেখতে পাচ্ছেন না, সেটা ডাক্তার দেখে বলে দেবেন এবং প্রিভেনশনের ব্যবস্থা করবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা কথায় অনেক সময় বলে থাকি যে স্মাইল ইজ দ্য বিউটি অফ দ্য সোল। আমরা প্রত্যেকেই কিন্তু সুন্দর আত্মার সাথে সাথে সুন্দর হাসিরও অধিকারী, এবং এই সুন্দর হাসিটা যাতে নষ্ট না হয়ে যায়, সেটা যাতে আমরা একদম সারা জীবন আমাদের সঙ্গে ধরে রাখতে পারি, সেই জন্যই আজকে আলোচনা করলাম। তাই জন্যই বেশি জটিল আলোচনায় গেলাম না, সুন্দর দাঁতটাকে কীভাবে সুন্দরভাবেই বজায় রাখবেন সেটা নিয়ে কথা বললাম। আশা করি আপনারা অনেকটা হেল্প পেলেন। তো সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং অবশ্যই দাঁতের যত্ন নিতে একদমই বিলম্ব করবেন না। ক্যামেরায় রানার সঙ্গে রিয়া রিপোর্ট, এস নিউজ।